দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের উদ্ভাবকের দেশে। আমাদের সঙ্গে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, আছেন অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। বেকার মুক্ত গ্রাম, খুব ভালো লাগে শুনতে। বেকারত্বটা আসলে কেমন সেটা একটু শুনে আসবো আপনাদের প্রতিনিধি যারা আছেন তাদের কাছ থেকে। বেকার যে সময় ছিলাম, মানুষে কত আনন্দ ফুর্তি করতো, ওই সময় আমি নিজে করতে পারিনি, কষ্ট ছিল, আমার টাকা পয়সা ছিল না। ওই সময় হয়তো বাড়ির ফ্যামিলির ভাই আম্মা সবাই মিলে হয়তো ওই সময় নিজের অনেক চাপ সৃষ্টি করতো, কাজকর্ম করতে পারতাম না। আমাদের যে শুধু বেকার যুবকদের ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত, তা মনে হয় অনেকটা এই বেকার যুবকরা নেশাগ্রস্ত থেকে সরে যেত এবং তাদের বেকারত্ব ঘুচে যেত। আচ্ছা, অনেক সুন্দর আপনার এই মানে চিন্তাধারাটি নিয়ে। আসলে বাংলাদেশে কোথাও কিছু হচ্ছে কিনা একটু দেখে আসবো। আমরা যাব কুমারখালী, কুষ্টিয়াতে। মাত্র 1 বছর আগেও রহিম মিয়ার কোনো কর্মসংস্থান ছিল না। বেকারত্বের হতাশা তাকে প্রায় গ্রাস করতে বসেছিল। আমার বাবা একজন গরিব কৃষক, লেখাপড়া করার সুযোগ হয়নি। এমন অবস্থায় অনেক হতাশ হয়ে পড়ি। তারপরে লাহিনীপাড়া যুব উন্নয়ন সমিতি থেকে সদস্যরা আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করে যে আমার বাড়িতে বেকার কতজন আছে। আমি তাদেরকে সবকিছু খুলে বলি। সেই রহিম মিয়া নিজের পোল্ট্রি খামারে ব্যস্ত দিন কাটান। এই খামারের আয় দিয়েই তিনি এখন স্বাবলম্বী। তারা আমাকে বলে যে তুমি কি ধরনের প্রকল্প করতে চাও। আমি তখন বলি যে হাঁস মুরগির ফার্ম করব। আমার ছেলেটা বেকার ছিল, লাহিনীপাড়ার যুব উন্নয়ন সমিতির ওরা আসি কথাবার্তা বলার পরে সে প্রশিক্ষণ নেওয়ার পরে এই ফার্মটা করে। রহিম মিয়া একা নন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ার পরিচিতি এখন বেকার মুক্ত গ্রাম নামে। যতবার আমরা যত প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণ নিয়ে এরা দেখছি যে কোনো আত্মকর্মী হচ্ছে না। প্রশিক্ষণে তারা নিল, কিন্তু আত্মকর্মী কেন হচ্ছে না, এটা আমি দেখতে যাই। দেখি আসলে যাকে যে প্রশিক্ষণটা দেওয়ার দরকার ছিল তাকে সেই প্রশিক্ষণটা আমার দেওয়া হয়নি। যুবকদের পাশাপাশি এই গ্রামের নারীরাও বেছে নিয়েছেন আত্মকর্মসংস্থান। জীবনান্বিত প্রশিক্ষণ নিয়ে লেখাপড়ার খরচ নিজেরাই করে, আমাকে পাশাপাশি দেখে। আবার আমি আগে করতে এখন ভালো। ছোট ভাইটা শারীরিক প্রতিবন্ধী, সংসারের খরচ জোগানোটা আমার বাবার পক্ষে খুবই কষ্টের ব্যাপার হয়ে পড়েছিল। এখন মোটামুটি এই কাজের মাধ্যমে আমরা অনেকটা টাকা উপার্জন করছি, নিজের লেখাপড়ার পাশাপাশি সংসারেও কিছু দিতে পারছি। প্রকল্পটা আমি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করলে সেখান থেকে অনুমোদন হয় এবং পরবর্তীতে আমি লাহিনীপাড়া যুব উন্নয়ন সমবায় সমিতিকে ডাটাবেজের তৈরির কাজের দায়িত্ব দিই। সেখান থেকে তারা বাড়ি বাড়ি গিয়ে ডাটাবেজ প্রস্তুত করে। ডাটাবেজে জমা হয় লাহিনীপাড়ার 188 জন বেকার যুবকের বিস্তারিত তথ্য। ডাটাবেজ প্রস্তুত করার পরে সেটা আমরা অফিসে নিয়ে এসে বিভিন্ন তাদের চাহিদা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, এটার উপর নির্ভর করে তাদেরকে আমরা ব্যাচ নির্ধারণ করি। এই ধরনের ব্যাচ তৈরি করার পরে আমরা তাদেরকে পরবর্তীতে যার যে প্রশিক্ষণের চাহিদা বা প্রশিক্ষণ নিয়ে আগ্রহী, কাজ করতে আগ্রহী, সেইটার উপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করি। বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণ নেয় এবং যারা প্রশিক্ষণ গ্রহণ করে এলাকাতে আছে তারা প্রশিক্ষণ গ্রহণ করে তারা নিজেরাই নিজে আত্মকর্মী হওয়ার জন্য কাজ করছে এবং পরবর্তীতে আমাদের কাছে আসছে। আমরা ঋণ দিয়েছি। কারোর যদি বড় আকারে ফার্ম করতে চায়, বড় কিছু করতে চায়, তাদেরকে আমরা কর্মসংস্থান ব্যাংকের কাছ থেকে আমরা ঋণ দিয়ে দিচ্ছি এবং এইভাবে তারা বিভিন্ন সংস্থার থেকে ঋণ নিয়েছে, আমাদের কাছ থেকেও ঋণ নিয়ে তারা আত্মকর্মী হয়ে এখন তারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে। লাহিনীপাড়ার 188 জন বেকারের সবাই এখন স্ব উদ্যোগে কর্মসংস্থান খুঁজে পেয়েছেন। আমি দরিদ্র পরিবারের ছেলে, আমাদের এখান থেকে যুব উন্নয়নের প্রশিক্ষণ দিচ্ছিল। আমি সেখান থেকে যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে কিছু আর্থিক লোন নিয়ে আমি খামারের ব্যবসা শুরু করি
এবং খামারের ব্যবসা শুরু করে আমার আর্থিক লাভ হয়, আমি সেটা দিয়ে লেখাপড়া করি এবং লেখাপড়ার পাশাপাশি আমি আমার সংসারের আয় উন্নতির কাজে ব্যবহার করি। আমাদের কুষ্টিয়া জেলাতেও কিন্তু অন্যান্য উপজেলাগুলোতে এই প্রকল্পের সাফল্যে উৎসাহিত হয়ে অন্যান্য যুব উন্নয়ন কর্মকর্তাগণ কিন্তু অন্যান্য উপজেলাতে এই একইভাবে প্রজেক্ট এই বেকার মুক্ত গ্রাম সৃজনের কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে। লাহিড়ীপাড়ার যুব উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা এখন ভবিষ্যতের বেকারদেরও আত্মকর্মসংস্থান গড়ার অপেক্ষায়। বুঝতেই পারছি কুষ্টিয়ার লাহিড়ীপাড়ার সেই মানুষ, সেই হিরো আমরা যাকে বলছি, আব্দুল হালিম আমাদের সঙ্গে স্টুডিওতে। কেমন লাগছে? জি, ভালো লাগছে। এই গল্পে শুনলাম যে আপনার প্রথমে মনে হয়েছে যে আসলে বেকার যারা কাজ করছে তাদের ঠিক ট্রেনিংটা দেওয়া হয় না। এর পেছনে কি অন্য কোনো গল্প যে হঠাৎ করে আপনি এটা নিয়ে কেন ভাবা শুরু করলেন? এটা আসলে যুব উন্নয়ন অধিদপ্তরে আমরা নিয়মিত একটা কাজ, আমরা বেকারদের প্রশিক্ষণ দিই এবং তাদের আত্মকর্মী করি। এটা আমাদের লক্ষ্যমাত্রাও থাকে যে প্রতি বছরে আমরা কতজনকে ট্রেনিং করব এবং কতজনকে আত্মকর্মী করব। তার এই ধারাবাহিকতায় আমি প্রতিদিন যে পরিমাণ আমরা বছরের প্রশিক্ষণ দিই সেই অনুযায়ী আমরা আত্মকর্মী হই না। তখন আমি দেখি যে আসলে আত্মকর্মী না হওয়ার কারণ যে যাকে যে প্রশিক্ষণ দেওয়া দরকার আসলে আমি তাকে সেই প্রশিক্ষণটা দিতে পারছি না বা দেওয়া হয় নাই। এরা কেউ মাস্টার ডিগ্রি পাশ করে এসে সে ছাগল পালনের প্রশিক্ষণ দিচ্ছে, আসলে তার সেটা প্রশিক্ষণটা আসলে তার এটা দরকার না, আমি তাকে দিয়ে দিচ্ছি ছাগল পালনের প্রশিক্ষণ। তো সেটা নিয়ে সে কি করছে, আমার এখান থেকে কিছু আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য, ঋণ নেওয়ার জন্য সে আমার কাছ থেকে ঋণ নিচ্ছে এবং সেই টাকাটা নিয়ে অন্য পারপাসে ব্যয় করছে এবং আমাকে ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। সে কি চাচ্ছে, কি দরকার, তার ফ্যামিলি কি চাচ্ছে, তার ছেলেটাকে কি কাজে দিতে চায়। তো এইভাবে আমি ডাটাবেসটা তৈরি করে নিয়ে আমি লাহিড়ীপাড়া গ্রামকে 188 জন বেকার যুব ছেলে বাছাই করলাম। যেটা আমরা দেখেছি আপনার, যেহেতু সিস্টেমটা এরকম, ট্রেনিং নিলে ঋণ পাবে, সুতরাং বাংলাদেশের সব জেলায়, সব উপজেলায় তরুণরা একটা ঋণ যাতে সহজে পাওয়া যায় সেই জন্য যে কোনো একটা ট্রেনিং এ বসে যেত, তারপর সেটা নিয়ে তারা অন্য জায়গায় ব্যবস্থা করত। আমরা আসলে তরুণদের মনটা বুঝতাম না, ট্রেনিং এ বসিয়ে দিতাম, তাই তো? তার মানে বেকারদের মনটা বুঝেছেন। এই অনন্য উদ্ভাবনীটা আমরা আসলে কিভাবে ছড়িয়ে দিতে পারি, আগে উদ্ভাবনীটা নিয়ে একটু কথা শুনবো অর্থনীতিবিদ আহসান মনসুরের কাছে। বিশ্বে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক উদ্ভাবন, এটা কিন্তু অনেক দিক থেকে দৃষ্টান্ত স্থাপন করে। আমাদের ব্র্যাকের কথা সবাই জানে, প্রশিক্ষার কথা সবাই জানে, এগুলো কিন্তু ছোট থেকেই বড় হয়েছে। এগুলো একদিনে কিন্তু ব্র্যাক হয় নাই, একদিনে গ্রামীণ হয় নাই। আজকে ব্র্যাক বিশ্বের 1 নম্বর এনজিও, সবচেয়ে বড় এনজিও, এবং সেজন্য আমরা গর্বিত। এটা একদিনে হয় নাই, এটার মূলে কিন্তু উদ্ভাবন। তো এই প্রক্রিয়াটা কিন্তু ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে যে ওই উদ্ভাবনী শক্তিটার অন্তর্নিহিত যে গুণাবলী সেটার উপর, সেটা কতখানি স্ট্রং সেটার উপর। আরেকটা জিনিস হচ্ছে এটাকে সরকারের বা ডেভেলপমেন্ট পার্টনার্স সবাই মিলে এটাকে সহায়তা দেওয়া, যাতে এটাকে পাইলট স্টেজ থেকে এটা দেশব্যাপী একটা ন্যাশনাল স্টেজে নিয়ে যাওয়া যায়। এই উদ্ভাবনীতে অন্তর্নিহিত শক্তিটা কতখানি স্ট্রং বলে আপনি মনে করছেন? আমি যে এটা পজিটিভ যেটা অন্তর্নিহিত শক্তি, সেটা হচ্ছে যে সেলফ রিলায়েন্স, অর্থাৎ আমি আমার রুজি রোজগারের ব্যবস্থা আমি করব এবং আমার গ্রামে থেকেই করব। একজন পশু সম্পদ কর্মকর্তাও যে সর্বজন শ্রদ্ধেয়, তার জীবনমান অন্যদিকে চলে যেতে পারে শুধুমাত্র এই কাজটি সিনসিয়ারলি করলে, ভালোবেসে করলে, আন্তরিকতার সাথে করলে, যে কোনো কাজ করলে সে ডেভেলপ বা উন্নতি শিখরে যেতে পারে। মানে সেইটাই একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা তিনি
কুমারখালীর কুষ্টিয়ার কুমারখালীর একটি ছোট্ট ইউনিয়নে তিনি করেছেন মডেল হিসেবে। সেই মডেল বাংলাদেশে কোথায় কোথায় পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, কত তাড়াতাড়ি আমরা সেই চ্যালেঞ্জগুলো দূর করতে পারবো, সেগুলো নিয়ে আলোচনা থাকছে। উদ্ভাবক মোহাম্মদ আব্দুল হালিম, যিনি প্রথা ভেঙেছেন, আমরা বলছি যে একটা প্রচলিত চিন্তার বাইরে এসে তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে চেষ্টা করেছেন তরুণদের মন বোঝার। জি, বেকারদের তারা আসলে কি ধরনের বেকার, কি চায়, কি দিলে তাদেরকে তারা খুশি হবে বা কি পারপাসে তারা নিজেকে আত্মকর্মী করতে পারবে। এই বয়সটা আসলে খুবই একটা কঠিন বয়স, খুব যে 18 থেকে 35 বছর বয়স। যখন আমি 188 জন বেকার যুবক বের করি, তারা নিজেরাও কিন্তু বলতে পারে না যে আমি কি করতে চাই। কিন্তু বেশিরভাগই তো বিদেশে যেতে চায়, খুব হাতছানি, চকচকের দিকে হাতছানি। তো নিশ্চয়ই তাকে যখন নাকি আপনি গাভী পালনে নিয়ে আসেন, তখন আপনার কি কৌশলটা বা কতখানি মোটিভেশনের জায়গায় কতখানি কসরত করতে হয়? তখন এই জায়গাটায় আমার অনেকটা চ্যালেঞ্জ কাজ করছে, যে আমি তাকে প্রশিক্ষণ একটা দিলাম, সেই প্রশিক্ষণ নিয়ে তার মনে কিন্তু সেটা সে প্লিজড না যে আমি এটা করব, আমি মাস্টার ডিগ্রি পাস করছি বা বিএ পাস করছি, আমি গরু পালন করব বা আমি গবাদি পশু বা পোলট্রির খামার করব, এইটা ওর ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো। তাকে যখন বুঝালাম যে আসলে কোনো কাজই কিন্তু মানে হেলা করে দেখার বিষয় না, যে কোনো কাজ করলেই যে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে কোনো কাজে কিন্তু একটা নিজের এস্টাবলিশড হওয়ার জন্য ভালো একটা দিক। এই কথাটা বোঝানোটা কি সবচেয়ে কঠিন বলে আপনি মনে হয়েছে? তাকে বোঝানো এবং তার ফ্যামিলিকে এই কাজটা বোঝানোর জন্য আমাকে কঠিন মনে হয়েছে। তো এক পর্যায়ে যখন সে বুঝছে এবং অনেক উদাহরণও তাকে দেখানো লাগছে বা দেখাইছে যে অমুকের জায়গায় এরকম হয়েছে, সেও কিন্তু মাস্টার ডিগ্রি পাস করে দেখো নিয়ে এই কাজটা করছে। আমি বিভিন্ন জায়গায় উদাহরণ দেখাইছি, বিভিন্ন ফুটেজও দেখাইছি, এই দেখো এরা কাজ করছে। তো এগুলো দেখার পরে তার ফ্যামিলি তখন উদ্বুদ্ধ হয়েছে। এখানে আমাদের সামাজিক একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। আমরা সবসময় ম্যাট্রিক, আইএ, বিএ করতে করতে এমএ করে বেকার হয়ে যাচ্ছি। তারপরে কি হচ্ছে, চাকরি করতে হবে, কোথাও সরকারি চাকরি করতে হবে। এই যে একটা মানসিকতা, এটা থেকে আমাদেরকে বের করে আনতে হবে। এবং এটার জন্য আমি মনে করি যে সামাজিকভাবে আমাদের একটা আন্দোলন সৃষ্টি করতে হবে, যে না, সরকার সবার জন্য চাকরি সৃষ্টি করতে পারে না, সরকার সেটা লক্ষ্য না। সরকার হচ্ছে জনগণকে সেবা দেবে, কিন্তু শুধুমাত্র লোকের হায়ার করেই সেটা কিন্তু সে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়, কোনো সরকার পারবে না। যে কোনো পেশাটার প্রতি এক ধরনের সম্মান তৈরি করা, এবং সেটা শুধু উনি ওনার ইউনিয়নে করেছেন, একটা ছোট্ট গ্রামে করেছেন, লাইনি পাড়ায় করেছেন, গোটা দেশে এখন একেবারে ছোট্ট কাজটিও যে বিশাল একটা সম্মানের, তার একটা কাজের সম্মান, সেটা মানে সেই ধারাটা তৈরি করাটা কতখানি চ্যালেঞ্জ। আমরা অনেক সময় বলি যে পরিচ্ছন্ন কর্মী, এটাকে আমরা খুব নিন্দনীয়, খুব একটা ছোট করে দেখি আমরা, তাই না? আমরা বিভিন্ন নামে তাদেরকে কোট আনকোট করি, আমি শব্দ উচ্চারণ করবো না, কিন্তু সেটা করা হয় এবং হেয়ভাবে দেখা হয়। কিন্তু পরিচ্ছন্ন কর্মী, এটা যে একটা ইন্ডাস্ট্রি হতে পারে, এটা যে একটা সার্ভিস ডেলিভারি হতে পারে, এটা যে সামাজিকভাবে কতখানি উপকারী একটা জিনিস, এটা কিন্তু আমরা সেভাবে দেখি না। আমাদের এক ধরনের সেবা কার্যক্রমের প্রতি কিন্তু আমাদের একটা অনীহা আছে। আমরা সবসময় মনে করি যে সেবাটা হচ্ছে নিম্নমানের, কিন্তু সেবার যে একটা উচ্চ মানের একটা জিনিস, এবং সেবার যে মূল্য সমাজের জন্য, দেশের জন্য কত বড়। আমাদের যদি আমরা দেখি, জাতীয় আয়ের থেকেই দেখি, 52% হচ্ছে সেবা। সেবাকে আমরা বড় করে তুলতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজ, প্রত্যেক ধরনের কাজকে সম্মানের সাথে দেখতে হবে যে সেটার মধ্যে উদ্ভাবনীশীলতা আছে কিনা। সেখান থেকেই কিন্তু আমরা আমাদের রুজি রোজগার এবং অন্যের এমপ্লয়মেন্ট, তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া যাবে। একজন উদ্ভাবক, তিনি তার একটা ছোট্ট মডেল উপস্থাপন করলেন, অর্থনীতিবিদ, তিনি সকলের তরফ থেকে এটাকে অ্যাডমিট করলেন। এখন আপনি, আমি আসলে বসে বসে এতক্ষণ সেটাই চিন্তা করছিলাম যে আসলে আমার বাম পাশে উদ্ভাবক, ডান পাশে অর্থনীতিবিদ। আমি আব্দুল হালিমকে দিয়ে একটু শুরু করি। গতানুগতিকভাবে আমরা যে প্রশিক্ষণগুলো দেওয়ার একটা বন্দোবস্ত করে থাকি সরকারিভাবে, আমি ইচ্ছা করেই গতানুগতিক শব্দটি ব্যবহার করেছি। এজন্য করেছি
যে প্রশিক্ষণের মডিউল আছে, কাকে প্রশিক্ষণ দেয়া হবে, সিলেকশন প্রক্রিয়া আছে সরকারিভাবে নির্ধারিত, সকল আমাদের কর্মকর্তারা সেটা করে থাকেন। আব্দুল হালিম কি করেছেন, যেখানে তার উদ্ভাবনী বিষয়টি কাকে প্রশিক্ষণ দিবেন, কেন প্রশিক্ষণ দিবেন, প্রশিক্ষণ দেবেন কি, তার কাজে লাগবে কিনা, এটা হলো প্রি ট্রেনিং একটা জিনিস উনি চিন্তা করেছেন। এবং উনি একটি কথা বলেছেন যে ট্রেনিং দেওয়ার পরে, প্রশিক্ষণটা নেওয়ার পরে কোথায় যাচ্ছে তারা কি কাজটা সঠিকভাবে করছে, নাকি হারিয়ে যাচ্ছে, নাকি সে মনে করেছে যে আবার প্রশিক্ষণ দিয়ে সময় নষ্ট করলাম, আমি তো আবার যেই বেকারকে সেই বেকার, সে জায়গাটা তো তিনি ধরেছেন। অর্থাৎ উনি প্রশিক্ষণের আগের বিষয়টি, প্রশিক্ষণের পরের বিষয়টি উনি খুব ভালোভাবে ধরেছেন। এইরকম একটি ইনোভেটিভ চিন্তা, এরকম একটা মোটিভেশন, এটা তো আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া দরকার। সেই দায়িত্বটি কিন্তু আবার ওই আমার কাছেই চলে আসে। সুতরাং এই ক্ষেত্র প্রস্তুত আমার কথা বলার। এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি, যেটা আমাদের করা উচিত এবং আমরা করব, সেটি হলো এই যে প্রত্যেককেই এরকম একটি মোটিভেশনের মধ্যে আসতে হবে, ইনোভেশনের মধ্যে আসতে হবে, মোটিভেশনের মধ্যে আসতে হবে, যে শুধুমাত্র গতানুগতিক চিন্তা করে নয়, তাকে প্রত্যেকটা মানুষের পোটেনশিয়ালস, উনি যিনি যে কাজই করে থাকেন না কেন, তিনি কি চান, তিনি কি পছন্দ করেন, কি করতে চান, সেই বিষয়টা কি সঠিকভাবে ধরে তাকে সেই প্রশিক্ষণটা দিয়ে আবার প্রশিক্ষণের পরবর্তী ফলো আপ, তাকে কিছুটা আর্থিক সহায়তা দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক। সবসময় যে আর্থিক সহযোগিতা লাগবে তা কিন্তু নয়, অনেক সময় টেকনিক্যাল নলেজ তার দরকার হতে পারে। সেই যেটুকু দিয়ে তাকে ওই পেশার মধ্যে বা নেশার মধ্যে তাকে ধরে রাখা, এটি কিন্তু আসলে আমাদের একটা বড় কাজ। এটা আমরা চিন্তা করেছি করব। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে, তার মাধ্যমে যেটি হওয়া উচিত হবে, যেটা কর্মপরিকল্পনার মধ্যে এসে যাবে, সেটি হলো যে সারা বাংলাদেশে আসলে কোন এলাকায়, কোন গ্রামে কতজন বেকার, এবং সেটি বেরিয়ে আসবে এবং ওই এলাকার সম্ভাবনা কি আছে। সুতরাং কোন এলাকায় কি ধরনের প্রশিক্ষণ দিলে ওইখানকার মানুষ ওইখানের কাজেই সম্পৃক্ত হতে পারবেন, সেই নিড অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের ওইভাবে নাই, সেটি দরকার। এবং এটা আমরা সারা বাংলাদেশে আমরা কিভাবে ছড়িয়ে দেয়া যায় সেই চিন্তা আমরা করব। সরকারি কর্মকর্তাদের তো একটাই বড় চ্যালেঞ্জ যে তিনি সরকারি গণ্ডি ভেঙে যেতে পারেন, কখনো নামেন না। এই জায়গাটা আপনি কোন ট্রেনিং থেকে পেয়েছেন? এটা আসলে আমি ট্রেনিং করে এসে আমি বুঝছি যে আসলে সবাই যে কেউ কিছু যেটা করতে পারে। আপনি কতদূর যেতে চান এই বেকার মুক্ত গ্রাম সৃজন? আমি এখন এটা আমার তো অন্য একটি গ্রাম আমি অলরেডি শুরু করছি, সেই গ্রামে 235 জন আমি অলরেডি বেকার বাছাই করছি এবং তাদেরকে 2টা ব্যাচে আমি ট্রেনিং করাচ্ছি। এখন গতানুগতিক ট্রেনিং এর বাইরে আমি একটু ট্রেনিং করাচ্ছি, যেমন প্রথম ব্যাচ আমি করছি ফ্রিল্যান্সিং এর উপরে ওইটা, আর তার পাশাপাশি কুষ্টিয়া জেলার প্রত্যেকটা উপজেলাতেই একটি করে গ্রাম নিয়ে এটা শুরু করে দিয়েছে এবং স্যারের নির্দেশনায় পাইলট হিসাবে আরও স্যার 10টি জেলায় আরও 10টি উপজেলায় ইতিমধ্যে কাজ শুরু করছে। এখনো এটা ফুললি ওরা মানে ডিক্লেয়ার করতে পারেনি যে বেকার মুক্ত হয়েছে, ওরা সবই আর কি রেপ্লিকেট হচ্ছে, কাজ চলছে। তা আমি চাই এটা আসলে যদি স্যারদের আমি যেভাবে সহযোগিতা পেয়েছি এবং আমার প্রশাসন থেকে বলেন এবং আমার উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি থেকে শুরু করে যেভাবে আমাকে সহযোগিতা করছে, আসলে এই কাজটা সবার সহযোগিতা ছাড়া আসলেই সম্ভব না। ইনোভেশনটা একজনের, আর বাকি যে সাপোর্ট সিস্টেমটা সেটা প্রত্যেকটি মানে যুব উন্নয়ন কর্মকর্তা যদি এই সহযোগিতাটা পান, তাইলে আসলে এই যে বেকার মুক্ত বাংলাদেশ এটা করা সম্ভব। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হাসান মনসুর আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন। দর্শক যারা ছিলেন উদ্ভাবকের দেশ নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হচ্ছি, থাকুন আমাদের সঙ্গে।